হুম। তো গতকালকে আমরা দেখেছি যে ইএলসিবিটার কাজ কি হলো, আর্থ লিকেজ সার্কিট ব্রেকার। তার বেসিক ফান্ডাটা ছিল এটা সেন্স করছে, একটা ভোল্টেজ সেন্স করছে বিটুইন হোম, নিউট্রাল এবং আর্থিং এর মধ্যে। হ্যাঁ, নিউট্রাল এবং আর্থিং এর মধ্যে একটা ভোল্টেজ সেন্স করছে। যদি সেই ভোল্টেজটা একটা পার্টিকুলার লেভেল ছাড়িয়ে যায়, মেবি 5 to 7 ভোল্ট, এই ভোল্টেজ ডিফারেন্স যদি 5 to 7 ভোল্ট ছাড়িয়ে যায়, তাহলে সেই একটা ইলেকট্রোম্যাগনেট আছে, সেই ইলেকট্রোম্যাগনেটটা এনার্জাইজ হয়ে একটা প্লাঞ্জারকে টানছে। প্লাঞ্জার টেনে কি হচ্ছে, ফেজ আর নিউট্রালটা ব্রেক হয়ে যাচ্ছে। আর্থটা তো ব্রেক করার দরকার নেই। আর্থিং আমরা কখনোই ব্রেক করবো না। যদি কখনো এমনও হয়, ধরো ব্রেকারে ডবল পোল কোনো একটা ব্রেকার আছে, ঠিক আছে? ডবল পোল ব্রেকার মানে বুঝতেই পারছো যে একসাথে দুটো ব্রেকিং হবে। ধরুন ডবল পোলে একটা ব্রেকার আছে, ডবল পোলে যদি ব্রেকার থাকে তাহলে সেই ব্রেকার যদি মানে ক্লোজ হতে হয় বা ওপেন হতে হয়, খেয়াল করো ফেজ আর নিউট্রাল দুটোই কিন্তু ব্রেক হবে। কিন্তু আমরা কোনোদিন ভুলেও আর্থিং এর লাইন যেটা আছে না, আর্থিং লাইনকে আমরা কখনোই ব্রেক করবো না, ওটা কোনোদিন উচিত না। সেফটি পয়েন্ট। নিউট্রালকে ব্রেক করার পিছনে একটাই যুক্তি, কি না, দেখো তুমি তোমার বাড়িতে তুমি যদি খালি পায়ে দাঁড়িয়ে থাকো বা যে অবস্থাতেই দাঁড়িয়ে থাকো, তুমি কিসের উপর দাঁড়িয়ে আছো? না দেখো, তুমি মেঝের উপর দাঁড়িয়ে আছো। দ্যাট ফ্লোর ইজ বেসিক্যালি ইওর আর্থ বডি, নট দ্য নিউট্রাল। নিউট্রাল কিন্তু কখনোই নয়। যদি আমাদের বাড়িটা একদম গোটাল বাড়িটা যদি নিউট্রাল করা থাকতো, তাহলে কোনো অসুবিধা হওয়ার কথা ছিল না, তাহলে তোমার নিউট্রালকে ব্রেক করা দরকার ছিল না। কারণ আমি যে পোটেনশিয়ালে দাঁড়িয়ে আছি, সেই পোটেনশিয়ালে দাঁড়িয়ে তো আমার একটা শক দেবে না। সেই জন্য আমি যেহেতু আর্থ পোটেনশিয়ালে দাঁড়িয়ে আছি, তাহলে আর্থ লাইনে যদি হাই ভোল্টেজ আসেও, যদি আর্থের লাইনে ধরো ফেজের লাইনটা ছিঁড়ে আর্থে গিয়ে পড়ে, তোমার বাড়িতে যদি একটা ফেজের তার ছিঁড়ে গিয়ে আর্থ মাটিতে পড়েছে বা আর্থ আর্থ বডি হয়ে গেছে, তোমাকে কি শক দেবে? ঘরে অন্যান্য জায়গায় শক দেবে? দেবে না। শকটা অন্য জায়গায় দিতে পারে, ধরো কোনো গিজার বা এইরকম বডি শর্ট হয়েছে, সেক্ষেত্রে তোমাকে কল মানে বাথরুমে কল করলে শক দিতে পারে, সেটা অন্য ডিফারেন্ট ইস্যু। সেটা অন্য মানে সেটা জল মানে যেহেতু জল তোমার পরিবাহী হচ্ছে। আদারওয়াইজ আর্থে যদি ডাইরেক্ট ছিঁড়ে পড়ে যায়, তুমি তোমার বাড়ির আর্থ কানেকশন খুব ভালো থাকে, তোমার কিন্তু শক দেওয়ার কথা নেই। সেই জন্য আর্থকে আমরা ব্রেক করার কথা ভাবছি না। যদি ব্রেক করতে হয়, ব্রেকটা ফেজকে ব্রেক করো বা নিউট্রালকে ব্রেক করো। নিউট্রালকে ব্রেক করার পিছনে একই যুক্তি, কারণ কি, যে গতকালকে আমরা দেখলাম নিউট্রালের ভোল্টেজটা থাকার কথা 0 ভোল্ট, বাট ডিউরিং তোমার আনব্যালেন্স কন্ডিশন, আনব্যালেন্স যদি হয়ে যায়, এখানে 5 থেকে আপ টু 50 ভোল্ট অব্দি চলে আসতে পারে। সেক্ষেত্রে আমার নিউট্রালকে ব্রেক করার জন্য দরকার। সেই কারণে এই যে ইএলসিবি আছে, ইএলসিবি তে ব্রেকিং করছি, কিন্তু আমরা ফেজ এবং নিউট্রাল দুটোরই ব্রেক করছি। আর ভোল্টেজটা সেন্স করছি আর্থের সাথে নিউট্রাল, তাই তো? যে কারণে বললাম। তো এই অবধি ঠিক ছিল, মুশকিলটা হয়ে যাচ্ছে অন্য জায়গায়। এই যে আর্থ লিকেজ সার্কিট ব্রেকার যাকে আমি বলছি, এর সাকসেস রেট তো আমাকে দেখতে হবে যে কতটা সাকসেস হচ্ছে বা না হচ্ছে। দেখা যাচ্ছে যে সাকসেস রেট ভালো না, 70% মতো। অর্থাৎ 30% কেস রয়েছে যেখানে আমার আর্থ লিকেজ সার্কিট ব্রেকার অপারেট করা দরকার নেই, তাও আইদার অপারেট করে দিয়েছি। সেকেন্ড প্রবলেম হচ্ছে নিউট্রাল আর আর্থের মধ্যে ভোল্টেজ এসে, ধরো আমার আর্থ ফল্ট হয়েছে, ভালো করে ওটা বুঝো। আর্থ ফল্ট হয়েছে তুমি মনে করো, মানে আর্থ ফল্ট মানে কি, মানে ধরো একটা মোটর আছে, মোটরের এদিকটা ফেজ এদিকটা নিউট্রাল, মোটরের ওয়াইন্ডিং ছিঁড়ে গিয়ে মোটরের বডিতে লেগে গেছে। মোটরের বডি তো আর্থ করা, তাই যখনই এরকম কেস হয়েছে তখনই তোমার ইএলসিবি অপারেট করানো দরকার, ঠিক? এখন মুশকিলটা হচ্ছে, তুমি ভেবেছিলে যে যদি এই তারটা ছিঁড়ে গিয়ে আর্থে পড়ে, তাহলে তুমি এক্সপেক্ট করছিলে যে আর্থ এবং নিউট্রালের ভেতরে একটা 10 ভোল্টের ডিফারেন্স আসবে, যে ভোল্টেজটাকে সেন্স করি আমার এলসিবিটা অপারেট করবে, তুমি ভেবেছিলে এটা হবে। কিন্তু ঘটনা অন্যরকম ঘটলো, তোমার বাড়ির আর্থিং কানেকশন এতটাই ভালো, এই ভোল্টেজটাকে এইখানে যে ড্রেন হয়ে গেছে, অত ছিঁড়ে মাটিতে পড়ে গেছে, কিন্তু ভোল্টেজ এখান দিয়ে এত হিউজ কারেন্ট ড্রেনেজ হয়ে যাচ্ছে। কিন্তু আগেই বলছি, তোমার আর্থের রেজিস্ট্যান্স মানে কালকে যেটা বললাম যে আর্থ রেজিস্ট্যান্স টার্মটা এতটাই ভালো
যে দেখবে এইখানটা হয়তো ভোল্টেজ মানে রেজিস্ট্যান্স তার কম, আর্থ রেজিস্ট্যান্স যদি খুব লো হয়ে যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আর্থিং এ এই ভোল্টেজটা আমি যেটা এক্সপেক্ট করছিলাম যে 10 ভোল্ট উঠবে, 10 ভোল্ট তো উঠছে না, হয়তো 3 ভোল্ট রয়েছে। তাহলে সেই 3 ভোল্টে তোমার এলসি অপারেট করবে না। যদিও এই কন্ডিশনে তোমার কিন্তু এলসি অপারেট করানো দরকার। কেন দরকার? কারণ আমার কিন্তু লিকেজ হচ্ছে। যখন এরকম লিকেজের কেস আসছে, ইউ হ্যাভ টু অপারেট ইউর এলসিবি। বাট ইন such cases where your earth resistance is too much low, at those cases your neutral to earth voltage difference will not be so much high. This incident implies that if you want to sense this difference between earth and neutral voltage, this voltage level is always not ensure that whether earth leakage has been already occurred or not. মানে যদি তোমার আর্থ আর নিউট্রাল ভোল্টেজের মধ্যে ডিফারেন্স তুমি যে ভাবলে যে আমি 3 ভোল্ট কি 10 ভোল্ট দেখে আমি সেন্স করবো যে হ্যাঁ আদৌ অপারেট করানো দরকার কি দরকার নয়, তুমি ভাবলে যে হ্যাঁ এই ডিফারেন্সটা যদি বেশি থাকে তাহলে করবো নাহলে করবো না। এমনও কেস হতে পারে যদি আর্থ রেজিস্ট্যান্স খুব লো হয়, ইন কেস অফ দ্যাট দিস ভোল্টেজ ডিফারেন্স বিটুইন আর্থ নিউট্রাল উইল নট বি সো মাচ হাই, বাট এদিকে আর্থ ফল্ট অলরেডি হয়ে বসে আছে। অল দোজ কেসেস ইএলসি উইল নট অপারেট। সমস্যা হচ্ছে এটাই, এই কেসগুলোতে এলসিবি অপারেট করবে না। তাহলে তোমাকে কি করতে হবে? যদি এলসিবি অপারেট না করে তখন তোমাকে ভাবতে হবে যে এই টেকনিকটাই চেঞ্জ করবো। যে টেকনিকটাকে চেঞ্জ করে তৈরি করা হয়েছে আরসিবি বা আরসিডি বা আরসিসিবি। যে আরসিসি বাবা যে আরসিসিবি হচ্ছে তোমার সামান্য মানুষ সব খেলেও ঠিক করে যায়। অর্থাৎ আমি যাকে বলছি আরসিসিবি বা আরসিডি, আরসিডি আরসি টার্মটা হচ্ছে রেসিডুয়াল কারেন্ট, কালকে বলেছি। তাহলে এই রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার বা রেসিডুয়াল কারেন্ট ডিভাইস যাই বলো, এটাও কিন্তু প্রকৃতপক্ষে একরকমই এলসিডি। কাজটা কিন্তু তুমি যদি বলো যে এর কাজ কি, এর কাজও কিন্তু আর্টলিকটা ডিটেক্ট করা এবং আর্টলিকটা ডিটেক্ট করে অপারেট করানোর কাজ এই আরসিসিবি, যার কারণে একেও আর্টলিকের সার্কিট ব্রেকার বলা যেতে পারে। এর ক্ষেত্রে ঠান্ডাটা কিরকম? ঠান্ডাটা হচ্ছে আমি যেটা গতকালকে বলছিলাম যে নর্মাল ওল্ডার ভার্সনের যে ইএলসিবি ছিল সেখানে আমরা কি কি দেখলাম, নিউট্রাল আর আর্থের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স চেক করছে। যদি রেসিডুয়াল কারেন্ট ডিভাইস হয়ে যায় তখন এর ফান্ডাটা হচ্ছে আমার ফেজের কারেন্ট আর নিউট্রালের কারেন্ট এদের মধ্যে ব্যালেন্সিং চেক করব যে ফেজের কারেন্ট আর নিউট্রালের কারেন্ট কি সেম আছে। যেটা আমি গতকালকে বললাম যে তোমার এটা ধর একটা মোটর, এখানে ফেজ আছে, এখানে তোমার নিউট্রাল আছে, ঠিক আছে, ধরো মোটরের ভেতরে কয়েল, তাহলে আইপি যতটা আইএন ততটা হবে যদি নর্মাল কন্ডিশন অপারেট করে থাকে। যদি তার ছিঁড়ে মাটিতে এই বডিতে পড়ে যায় তখন বডি দিয়ে গ্রাউন্ড হবে। সেক্ষেত্রে তখন যদি তার ছিঁড়ে কেস আসে তখন তোমার আইপি ইকুয়াল টু দেখো আই আর্থ প্লাস আই নিউট্রাল, অর্থাৎ আইপি এবং আই নিউট্রালের মধ্যে একটা ভোল্টেজ ডিফারেন্স, সরি কারেন্ট ডিফারেন্স চলে আসবে। এই কারেন্ট ডিফারেন্সটাকে সেন্স করতে হবে। তাহলে যে যদি দেখো যে এরকম দুটো সমান নেই তার মানে তার কারেন্টটা অন্যদিকে লিক হয়ে যাচ্ছে, সেইটাকে ডিটেক্ট করিয়ে সার্কিট ব্রেকারটা অপারেট করবে। দ্যাট ইজ বেসিক্যালি রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার। এবং ব্যাপারটা হচ্ছে যে এক্ষেত্রে আমরা ভোল্টেজ সেন্স করছিলাম, ভোল্টেজের জন্য আলাদা কোনো সেন্সর ছিল না, ওই আর্থের লাইনটা এবং নিউট্রাল লাইনের মধ্যে একটা আমরা ইলেকট্রোম্যাগনেট দিয়ে দিয়েছিলাম। সিম্পলি যে ভোল্টেজ একটা সার্টেন লেভেলের উপর গেলেই ইলেকট্রোম্যাগনেটটা অপারেট করবে, মানে কি ভোল্টেজ বাড়ছে মানে ওর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো শুরু হবে, ইলেকট্রোম্যাগনেট যেহেতু রেখেছে। মানে এর ক্ষেত্রে হচ্ছে কারেন্টটাকে সেন্স করতে হবে, তার মানে এখানে কারেন্ট ট্রান্সফরমার নেসেসারি। এবং মোর ওভার আমরা দুটো কারেন্ট ট্রান্সফরমার নেব না, একটাই নেব। তার কারণটা কি দেখে নেব। আচ্ছা তার আগে বলি, তোমরা কি কেউ কারেন্ট সেন্সার এই কারেন্ট ট্রান্সফরমার সিটি আজ অব্দি দেখেছো খালি চোখে? আই থিঙ্ক দেখোনি।
আমাদের কলেজের ল্যাবে অ্যাকচুয়ালি নেই, আমরা বহুবার রিকুয়েশন দিয়েছি, এখনো অব্দি আসেনি। হুম। দেখবে একরকম মাল্টিমিটারের মতো একটা ডিভাইস দেখতে পাওয়া যায়, এরকম দেখতে, হ্যান্ডহেল্ড। ঠিক আছে, এখানে 4টে বাটন থাকে, এখানে একটা বড় ডিসপ্লে থাকে। ঠিক আছে, এখানে বড় ডিসপ্লে থাকে, তারপরে তোমার এখানে হাবিজাবি অনেক কিছু থাকতে পারে। এর মাথায় একটা এরকম ক্লিপ থাকে, এই একটা ক্লিপ থাকে, আর এইরকম দেখতে, এরকম দেখতে এইরকম একটা ডিভাইস, হয়তো তোমরা কেউ ছবিতে দেখে থাকতে পারো। এই ডিভাইসটা হ্যান্ডহেল্ড ডিভাইস, কলেজে অনেকবার রিকুয়েশন দিয়েছি, এখনো আসেনি। এটা খুব ভালো একটা জিনিস। কেন ভালো জিনিস? কারণ এটা দিয়ে তুমি মানে এর ভেতরে সিটি আছে, এবং এটা দিয়ে তুমি হচ্ছে কারেন্ট সেন্স করতে পারো। সাপোজ তোমার ধরো একটা মোটর, তোমার সিস্টেম একটা মোটর লাগানো আছে, মোটরের ফেজ ওয়্যার নিউট্রাল ওয়্যার আলাদা, তুমি দেখতে পাচ্ছ ইন্ডিভিজুয়াল। কিন্তু তুমি চাইছো এটা দেখতে যে কত কারেন্ট যাচ্ছে। যদি কত কারেন্ট যাচ্ছে দেখতে হয়, তুমি যদি ভাবো যে আমি একটা মাল্টিমিটারকে অ্যামমিটার হিসাবে ইউজ করব, বা একটা রেডিমেড অ্যামমিটার কিনে আনবো, তাহলে তোমাকে দেখো সার্কিটটাকে অফ করে তারটাকে কেটে লাগাতে হবে। এটা বলতে চাইছি, এটা একটা মোটর, মোটর ধরো এটা একটা ফেজের তার, এটা একটা নিউট্রালের তার। তুমি যদি কারেন্টটা দেখতে চাও, তোমাকে কি করতে হবে? এখানে সিরিজ অ্যামমিটার লাগাতে হবে, তারটাকে কাটতে হবে, কেটে এখানে একটা অ্যামমিটার লাগাতে হবে। সে মাল্টিমিটারই লাগাও, যাই লাগাও। কিন্তু এই জিনিসের সুবিধা হচ্ছে এর ভিতরে সিটি আছে। এইখানে একটা, এই যে দেখছো এই, এটা একটা সুইচ মতো, বাটন মতো, এর ভিতরে স্প্রিং আছে। অর্থাৎ এইটাকে চাপ টেপা যায়। যখনই এটাকে টেপা হয়, অর্থাৎ যখন এটাকে প্রেস করা হয়, তখনই এদিকেরটা এইভাবে খুলে আসে, আর এদিকেরটা এরকম, যেমন অ্যাজ ইউজুয়াল ছিল এরকম থেকে যায়। অর্থাৎ এইটাকে চাপলেই এই জিনিসটা রাইটে শিফট করে, এগুলো খুলে আসে। যেই খুলে আসে, দুটো আলাদা হয়ে যাচ্ছে, তখন এটাকে এর ভিতরে গলিয়ে দাও, দিয়ে ক্লিপটা তুলে নাও। তার মানে জিনিসটা এইভাবে লেগে গেল। দেখো, তাই না? এই মিটারটা বাজারে কিনতে পাওয়া যায়। সস্তার মিটার 1200 টাকা দাম আছে। দামি মিটার আমরা ইউজ করেছি প্রায় 37,000 টাকা দামেরও আছে, বিভিন্ন রকম দামের আছে। মানে 1200 টাকা, 37,000 টাকা, দুটোই দু রকমই আছে। তো এই মিটারটা হচ্ছে এরকম মিটার, দেখো এটাকে সব থেকে বড় কথা হচ্ছে কোন রকম খুলতে হচ্ছে না, আইসোলেট করতে হচ্ছে না। এই দুটো, এইটাকে জাস্ট এরকম চাপলে, এই একটা একটা ফিক্স, আর একটা হচ্ছে মুভেবল। তো এটা মুভমেন্টটা বেরিয়ে আসে, এই ভিতর দিয়ে তারটাকে পরিয়ে দাও, তারটাকে ভেতর দিয়ে গলিয়ে দাও, দিয়ে তুলে দাও। এবার এই তারের ভেতর দিয়ে ধরো 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, দেখবে এখানে ফুটে উঠেছে 5.0। খুব সুন্দর জিনিস। সব থেকে বড় কথা হচ্ছে কোন রকম ইলেকট্রিক্যাল কানেকশন নেই, কোন রকম দেখো ইলেকট্রিক্যাল কানেকশনই নাই। এটা একটা বাইরে একটা প্লাস্টিক বডি, এটাও প্লাস্টিক বডি। আর উপরন্ত এই যে ওয়্যারটা যাচ্ছে, এই ওয়্যারটা ইনসুলেটেড ওয়্যার। তুমি ভেবো না যে ওয়্যারটাকে তোমার ছাড়াতে হবে, মেটাল ওয়্যারটা বার করতে হবে, কখনোই নয়। একটা সিঙ্গেল ইনসুলেটেড ওয়্যার, তুমি তার ফাঁকে দিয়ে গলিয়ে ওটা ক্লিপটা এঁটে দাও, এর ভেতর দিয়ে কি কারেন্ট যাচ্ছে তুমি দেখতে পেয়ে যাবে। হাউ ইজ দ্যাট পসিবল? কি করে হচ্ছে ওটা? তার কারণটা হচ্ছে এই যে উপরের কয়েলটা দেখছো তোমার, এটা কোর। কোর মানে সিটি কোর। এটা একটা সিটি কারেন্ট ট্রান্সফর্মার। হম। এটা একটা কারেন্ট ট্রান্সফর্মার বেসিক্যালি। তো যেটা হয় সেটা হচ্ছে যে যখন আমরা জানি, আমরা যে ছোট্টবেলায় ক্লাস 8-এ পড়েছি অ্যাম্পিয়ারের সন্তরণ, না, অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র না, ওটা কি জানো, অ্যাম্পিয়ার সন্তরণ সূত্র পড়েছি, ওটা ক্লাস 10-এ ছিল। সেটা বলছিল যে যদি একটা পরিবাহী দিয়ে কারেন্ট ফ্লো করে, হ্যাঁ, আর এখানে যদি চুম্বক শলাকাকে রাখা হয় এরকম, চুম্বক শলাকার উত্তর মেরু ওই দিকে শিফট হবে, এই দিকে শিফট হয়ে যাবে। এটা পড়েছিলে তোমরা ছোটবেলায়, যে এর ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করলেই ওটা ওই দিকে শিফট হয়ে যাবে। অর্থাৎ যদি তার বরাবর কেউ একটা সাঁতার কাটে, তার উত্তর মেরু বাঁ হাতের দিকে, মানে সন্তরণকারীর বাঁ হাতের দিকে বিক্ষিপ্ত হবে। এইসব টার্ম ছিল। অর্থাৎ এইটা, এই চুম্বক শলাকার ওটা ডিফেক্ট হচ্ছে কেন? তার কারণ হচ্ছে ইন্ডাকশন। আমরা পড়েছি যখন একটা ওয়্যার দিয়ে কারেন্ট পাস করে, তার টোটাল এই রিজিয়নটা জুড়ে একটা ইন্ডাকশন কাজ করে, আবেশ। এই ইন্ডাকশনটা খুবই অল্প থাকে। যদি ইন্ডাকশনটাকে খুব হাই ডেনসিটিতে আমি পেতে চাই,
তখন তারটাকে স্ট্রেট না রেখে তারটাকে আমরা পেঁচাই, পেঁচিয়ে দিলে কি হয়, এই যে ইন্ডাকশনটা এটা খুব ডেন্সিটি ঘনত্বটা বেড়ে যায়, ঘনত্বটা বেড়ে যায় ডেন্সিটিটা, যখন আমরা বলি ইন্ডাক্টর, তখন ওর ইন্ডাকশনটা ক্লিয়ারলি আরো পরিষ্কার হয়। যা ব্যাপার হবে মানে একটা ওয়্যার দিয়ে কারেন্ট ফ্লো করলে তার আশেপাশে একটা চৌম্বক ক্ষেত্র ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, তার স্ট্রেংথ প্রচন্ড কম, আমরা তারকে পেঁচিয়ে দিয়ে ইন্ডাক্টর বানালে কি হয়, সে স্ট্রেংথটা বেড়ে যায়, এই জিনিসটা কিছু হয় না, কথাটা তো একই। তার মানে যখন একটা ওয়্যার দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে তখন এর আশেপাশে রিজিয়নটা একটা ইন্ডাকশন কাজ করছে। এই ইন্ডাকশনটাকে তুমি যদি কোনো সিটিতে ধরো, অর্থাৎ একটা, ধরো এই একটা ওয়্যার দিয়ে কারেন্ট যাচ্ছে, ইনসুলেটেড ওয়্যার, ঠিক আছে, মানে ছাড়ানো নেই তারটা, ইনসুলেটেড, যেমন ইনসুলেটেড ওয়্যার, তুমি কি করলে, একটা ওয়্যার হতে হবে, কিন্তু দুটো ওয়্যার হলে হবে না, একটা ওয়্যার দিয়ে একটা কপারের তারকে এরকম করে পেঁচালে বাইরে দিয়ে, পেঁচালে দিয়ে এখানে এরকম কানেক্ট করে দেখো, দেখবে এখান থেকে কারেন্ট শুরু হয়ে গেছে, এটাই তো একটা সিটি, কারেন্ট ট্রান্সফরমার, তাই না? যে কারেন্ট ট্রান্সফরমারে এই এই স্ট্রেট যেটা চলে গেছে সেটা হচ্ছে প্রাইমারি কয়েল, প্রাইমারি কয়েল মানে সিঙ্গেল টার্ন, একটাই টার্ন আছে দেখো, মানে কোনো টার্নই নাই অ্যাকচুয়ালি, মানে খুবই সিঙ্গেল টার্নের, সিঙ্গেল বলতে পারো ওয়ান। আর সেকেন্ডারিতে কত আছে, দেখো অনেকগুলো টার্ন আছে, ধরো সেকেন্ডারিতে প্রায় 20,000 খানা টার্ন আছে, কি ধরো 2,000 খানা টার্ন আছে, 2,000 টার্ন আছে, তাই 2,000 যদি টার্ন থাকে, তাহলে এদের এসি হচ্ছে, এর স্ট্রেট ওয়্যারটা হচ্ছে একটা ওয়্যার, আর সিটিটাই হচ্ছে সেকেন্ডারি, তার সেকেন্ডারি হচ্ছে 2,000 ওয়্যার, মানে এখান দিয়ে যদি তোমার 2 অ্যাম্পিয়ার ফ্লো করে, বাইরে তার যদি 2 অ্যাম্পিয়ার ফ্লো করে, দেখবে এখানে 2 মিলি অ্যাম্পিয়ার ইনভেস্ট হয়ে যাবে। যদি এই সেকেন্ডারিটাকে তুমি 20,000 করে দাও, দেখবে এখানে 20 মিলি অ্যাম্পিয়ার ইনভেস্ট হবে, যেটাই হচ্ছে সিটি কারেন্ট ট্রান্সফরমার, তোমাদেরকে থার্ড সেমে পড়ানো হয়েছিল, এটাই কারেন্ট ট্রান্সফরমার সিটি। নো ইলেকট্রিক্যাল কানেকশন ইজ নিডেড ইন বিটুইন দিস টু, কারণ কি এই ওয়্যারটার গায়ে আমি তারটাকে জড়িয়েছি, এই ওয়্যারটার ভিতর যখন কারেন্ট যাচ্ছে, তার ইন্ডাকশন অটোমেটিক এটাকে নিয়ে নিচ্ছে, নিয়ে তোমাকে আবার যে অ্যাম্পিয়ার দেখানো সেটা দেখাচ্ছে। হুম, আমার এইটা হচ্ছে বলার বক্তব্য, তাহলে এই জিনিসটাকে এইভাবে ওরা ডেভেলপ করেছে, কি করেছে না, এখানে একটা সিটি এরকম কোর আছে, সেই কোরের ভেতর দিয়ে তারটাকে ঢুকিয়ে দিয়েছে, যখনই যাচ্ছে তোমার এই রিজিয়নের ভেতর দিয়ে যাচ্ছে, এবং এই কোডটাকে, এই কোডের মধ্যে ইন্ডিউস হচ্ছে, সেই ইন্ডাকশন ভোল্টেজটাকে ভেতরে অপ অ্যাম্প দিয়ে অ্যাম্পলিফাই করে, হুম, এটাকে অপ অ্যাম্প দিয়ে অ্যাম্পলিফাই করে ভেতরে ইলেকট্রনিক সার্কিটে নিয়ে তোমাকে ডিসপ্লে করছে ফাইনাল। এই ডিভাইসটা কে একটা জিনিস এবার বলে দিই তোমাদেরকে, ধরো তোমার পড়ে যাবে না খালি সব, সব থেকে ধরো এইটা একটা লাল তার, আর এইটা হচ্ছে একটা কালো তার, এইটা একটা লোডে কানেক্টেড, এটা একটা লোডে কানেক্টেড, তো দেখবে ধরো এই লোডটা 2 অ্যাম্পিয়ার ড্রপ হচ্ছে, কথার কথা বলছি, 2 অ্যাম্পিয়ার ড্রপ হচ্ছে, দেখবে এই সিটিটাকে, মানে এই যে তোমার হাতে যে ইয়েটা আছে কারেন্ট মিটারটাকে, এই মিটারটাকে তুমি যদি, এটাকে বলা হয় ক্ল্যাম্প মিটার, ও নামটাই বলেন, এর নাম হচ্ছে ক্ল্যাম্প, ক্ল্যাম্প যেহেতু থাকে, ক্ল্যাম্প দিয়ে আটকাচ্ছে, ক্ল্যাম্প দিয়ে ঝুলিয়ে দেয়, ওই জন্য এটাকে বলা হয় ক্ল্যাম্প মিটার। তো এই ক্ল্যাম্প মিটারকে তুমি যদি এই লাইনে লাগাও, দেখবে ধরো রিডিং দিচ্ছে, কথার কথা বলছি, ধরো রিডিং দিচ্ছে 2 অ্যাম্পিয়ার, যদি দেখো যে 2 লেখা আছে, আর এটাকে যদি এই লাইনে লাগাও, অবশ্যই সেটা ইয়ে হতে হবে, মানে সরি, যদি এটাকে এই লাইনে লাগাও, দেখবে রিডিং দিচ্ছে -2 অ্যাম্পিয়ার, অর্থাৎ এটা ডিরেকশন সেন্স করতে পারে, কারেন্ট যদি এদিকে যায় 5 অ্যাম্পিয়ার দেখায়, কারেন্ট যদি উল্টো দিকে আসে -5 দেখাবে। হুম, এটা ডিরেকশনও সেন্স করতে পারে, যদি এটা ডিসি হয়, যদি কারেন্টটা ডিসি হয়, আর এসি হলে তো তার ডিরেকশনের মা বাবা নাই হচ্ছে না। কারণ কি এসির ক্ষেত্রে একবার পজিটিভ পরের মুহূর্তে নেগেটিভ, আবার পরে পজিটিভ পরের মুহূর্তে নেগেটিভ, এত ফাস্ট ট্রানজিশন হয়, ওটা তখন এসিটাকে দেখাতে পারে না, এবং এটা এসি মোডে, এখানে একটা বাটন থাকে এসি বা ডিসি, এটাকে এসি মোডে চালাচ্ছ নাকি ডিসি মোডে চালাচ্ছ সেটা আমাকে সেট করতে হয়, তারপর তুমি মাপতে পারবে, তার আগে মাপতে পারবে না। তো এইটা হচ্ছে যেটা বক্তব্যটা আমার, সেটা হচ্ছে এই সিটির ভেতর দিয়ে তুমি যদি একটা তার পাস করাও, তাহলে যা রিডিং দেখাবে, যদি তারের মধ্যে কারেন্টটা উল্টো দিকে আসে -5 দেখাবে। আমার তোমাদের সবাইকে প্রশ্ন হচ্ছে, যদি ক্ল্যাম্প মিটারটা একটা একটা তারে না লাগিয়ে একবারে দুটোর উপর লাগিয়ে দিই, ধরো এইভাবে লাগিয়ে দিয়েছি,
আমার সবাইকে প্রশ্ন, এখানে কত অ্যাম্পিয়ার রিডিং দেখাবে? 0। এক্স্যাক্টলি, স্যার 0। একদম। এখানে তাহলে আনসার দেখাবে, রিডিং দেখাবে 0 অ্যাম্পিয়ার। কেন? যা কারেন্ট যাচ্ছে সেটাই তো রিটার্ন হয়ে আসছে। তাহলে এটার জন্য সিটি যতটা পজিটিভ ইন্ডাকশন পাচ্ছে, এটার জন্য ততটাই উল্টো দিকে নেগেটিভ ইন্ডাকশন পাচ্ছে, এবং এখানে তোমাকে দুটো মিলিয়ে রিডিং দেখাচ্ছে 0। যে কোনো ক্ল্যাম্প মিটারকে তুমি যদি পজিটিভ নেগেটিভ দুটো তারে একসঙ্গে ঝুলিয়ে দাও না, দেখবে রিডিং 0। কিন্তু একটা একটা তারে লাগিয়ে দেখো, একটা তারে যদি পজিটিভ দেখা, একটা তারে নেগেটিভ দেখাবে, ফর ডিসি নট এসি। যদি এটা ডিসির ক্ষেত্রে গেল, এবার যদি প্রশ্ন করি যে এসির ক্ষেত্রে কি হবে? এসির ক্ষেত্রে প্লাস মাইনাস দেখাবে না, কিন্তু সেক্ষেত্রেও 0 দেখাবে। কেন দেখাবে তার কারণটা বলছি। ধরো এসির ক্ষেত্রে তোমার দুটো তার আছে, একটাকে বলছি ফেজ, একটাকে বলছি নিউট্রাল, এসি হবে এসি। যখন ফেজের ভেতর দিয়ে কারেন্টটা এদিকে যায়, সেই মুহূর্তে নিউট্রালের ভেতর দিয়ে কারেন্টটা এদিকে যায়, পরের মুহূর্তেই কারেন্টের ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে। ফেজের কারেন্ট যদি এদিকে যায়, নিউট্রালের কারেন্ট যাবে এদিকে। অর্থাৎ সবসময় এর অপোজিট। এসিতেও তুমি যদি ক্ল্যাম্প মিটার লাগাও, দেখবে রিডিংটা 0 আছে। তবে হ্যাঁ, এসিতে এসির সঙ্গে ডিসি এটাই পার্থক্য, ক্ল্যাম্প মিটার যদি ডিসিতে ইন্ডিভিজুয়াল ওয়্যারে লাগাও, তুমি প্লাস কি মাইনাস সেটা দেখতে পাবে, এবং দুটোতেই একসঙ্গে লাগিয়ে দিলে 0 রিডিং দেখবে ফর ডিসি। এসিতে যদি লাগাও, ফেজে লাগাও, প্লাস মাইনাস কিছুই দেখাবে না, ডিসি নিউট্রালেও লাগাও, প্লাস মাইনাস কিছুই দেখাবে না, রিডিংটা দেখাবে। দুটো তারে যদি লাগিয়ে ফেলো, দেখবে 0 দেখাবে। 0 দেখানোর কারণ তো ওটাই, রেজাল্টেন্ট রেজাল্টেন্ট ভোল্টেজটা তো 0 হচ্ছে। সিটিতে সিটিতে যে ভোল্টেজটা ইনডিউস হচ্ছে, মানে সিটির রেজিস্ট্যান্স অ্যাক্রসে যে ভোল্টেজটা ইনডিউসড হচ্ছে, ওটা তো 0 হয়ে যাচ্ছে, 0 দেখাবে। এই টেকনিকটাই ইউজ করা হয়েছে আরসিসিবির ভিতরে। আরসিসিবির ভিতরে কি আছে, আর একটা আরসিবি আমি ভেঙে তো আমাকে ছিল, গুগল ইমেজ থেকে আমি দেখাবো যে একটা ভালো আরসিবির ভিতরে কি আছে, দেখাচ্ছি পরে। তো আমি কি করলাম, একটা টরয়েড নিলাম। কে ফোন করে, করে ফোন। একটু আর্জেন্ট করলে, হ্যাঁ ধরে নিয়ে কোথাও ঘুরে দিই। হ্যাঁ স্যার, আমি ক্লাস নিচ্ছি একটু, বলছি এমনি হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, হ্যাঁ জানি তো, কাল কবিতা বলেছে আমাকে। জানি, অভিজ্ঞতার সঙ্গে সব কথাই হয়েছে, বলুন। হুম হুম, হুম। খারাপ খারাপ মানে কালকে ভীষণ খারাপ লাগছে আমার, কালকে রাতে জামা কাপড় পরা। জলজান্ত লোক, কোনো মানুষের শরীরে রোগ নেই, এ নেই। আমি হ্যাঁ স্যার, আমি করি, আমি ক্লাসটা নিয়ে আপনাকে ফোন করছি। তো এইটা হচ্ছে একটা, দেখো টরয়েড। টরয়েডের কাজ কি? টরয়েড মানে কি? একটা আয়রনের কোর, তার গায়ে আমার কপারের কয়েল জড়ানো আছে, টরয়েড যেরকম হয়। তো এটাই হচ্ছে একটা সিটি। সিটি কমার্শিয়াল বাবা তো এইটা হচ্ছে একটা সিটি কারেন্ট ট্রান্সফরমার, কমার্শিয়ালি এরকমই কিনতে পাওয়া যায়। একটা লোহার কোর আর তার গায়ে তার জড়ানো আছে, ঠিক আছে। তো এই যে দুটো তার বেরিয়ে এসছে, এইখানে একটা কারেন্ট ফ্লো থাকবে, মানে তোমার এই যে এখানে দেখালাম, এই যে দুটো তার। এবার এইখানে একটা বার্ড, যে বলে সিটি বার্ডেন রেজিস্ট্যান্স, হ্যাঁ। অর্থাৎ যাই কারেন্ট এটার ভেতর দিয়ে ফ্লো হোক, সেটা এর অ্যাক্রসে একটা ড্রপ তৈরি করবে, এর অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ ভি তৈরি করবে, তাই না? এর ভেতরে কারেন্ট ইনডিউস হচ্ছে সেকেন্ডারিতে, সেটা যখন এই রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে যাবে, এর অ্যাক্রসে একটা ড্রপ তৈরি করবে, ভি ড্রপ। এবার আমরা কি করব, যদি এর ভেতর দিয়ে একটা ওয়্যার পাঠিয়ে দিই, ধর একটা ওয়্যার পাঠিয়ে দিলাম, তার ভেতর দিয়ে যাই কারেন্ট যাক, তার কারেসপন্ডিং একটা ভোল্টেজ আমি পাবো। যদি এমনটাই হয়, আগের মতো যে কেসটা বললাম, ফেজ ওয়্যারটাকেও পাঠিয়েছি, আর মনে সরি নিউট্রাল ওয়্যারটাকেও পাঠিয়েছি, আর মনে করো ফেজ ওয়্যারটাকেও পাঠিয়েছি। নিউট্রাল একটা ফেজ, দুটো আর কি ধরো পাঠিয়ে দিয়েছি এখন, একটাই সিটির কমন সিটির ভেতর দিয়ে। তাহলে বুঝতেই পারছো যে আমি যে একটু আগে টার্মটা বলছিলাম, এইটা দিয়ে আমি সেন্স করব, মনে করো নিউট্রালের কারেন্ট, এটা দিয়ে আমি সেন্স করবো, কি বলেছি এটা ফেজের নিউট্রাল,
এটা দিয়ে কারেন্ট শেষ করে ফেজের কারেন্ট কারেসপন্ডিং এখানে আমি একটা ভোল্টেজ পাবো। যদি মোটরে কোনো রকম ফল্ট না হয়, আমি আগে ছবিতে দেখালাম, আইপি ইকুয়াল টু আইএন হবে। আইপি ইকুয়াল টু আইএন হবে, এবং আমরা সবসময় জানি আইপি যেদিকে ডিরেকশন, আইএন এর উল্টো দিকে ডিরেকশন। হ্যাঁ, এই তারটাকে যেন আমার উল্টো ভাবে না পড়ানো হয়। যদি এদিকটা লোড থাকে তাহলে এদিকটা লোড, যদি এদিকটা সাপ্লাই থাকে এদিকটা সাপ্লাই। তার দুটো যেন উল্টো করে না লাগিয়ে দেয়, তাহলে আবার উল্টো কেস হবে। অর্থাৎ এদিকে যদি কারেন্ট যায় যেন ওই দিক দিয়ে রিটার্ন করে, বা ওই দিক এদিক দিয়ে ওহো 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 সরি। হুম, তাহলে উল্টো দিকে আমি যেন কারেন্ট টার্ন করে। তাহলে আমি যদি এইরকম একটা অ্যারেঞ্জমেন্ট রাখতে পারি, এবং যদি আইপি ইকুয়াল টু আইএন হয়, তাহলে উই আর গেটিং ভোল্টেজ হিয়ার জিরো। অর্থাৎ এখানে একটা ভোল্টেজ, জিরো ভোল্টেজ পাচ্ছি। যদি কখনো করতে এর মধ্যে কোনো আর্থ ফল্ট হয়ে যায়, তাহলে দেখো আইপি উইল বি গ্রেটার দ্যান আইএন, কারণ ম্যাক্সিমাম কারেন্ট তখন আর্থ দিয়ে ফ্লো হয়ে যাচ্ছে, নিউট্রাল দিয়ে ফ্লো হতে পারছে না। তাহলে ফর দিস কেস সাম ভোল্টেজ উইল বি ডেভেলপড হিয়ার, মেবি 2 ভোল্ট, মেবি 3 ভোল্ট, সাম ভোল্টেজ উইল বি ডেভেলপড হিয়ার। এটাই আরসিসিবির মূল ফান্ডা, যেখানে আমার আর্থের লাইনটাকে আমাকে নিতেই হচ্ছে না। আর্থের লাইনটা কোনো কাজেই লাগছে না আমার, মানে নিতেই হচ্ছে না। ইএলসিবির ক্ষেত্রে যেমন আইপি হচ্ছে তোমার আইএন এর থেকে যদি বেশি হয়ে যায়, তাহলে দেখো এখানে একটা ভোল্টেজ তৈরি হবে, 2 ভোল্ট 3 ভোল্ট যাও, একটা ভোল্টেজ তৈরি হবে। মোট কথা এখানে একটা, এই সার্কিটের ভিতরে এই যে কয়েলটার সার্কিট আছে, এই সার্কিটের কারেন্ট শুরু হবে যদি এটা ডিফারেন্সটা হয়, তাই না? তাহলে আমরা কি করছি, আর কিছুই করবো না, এখানে রেজিস্ট্যান্স বাদ দাও, কারেন্ট তো অলরেডি তৈরি হচ্ছে। তোমার যে ইলেকট্রোম্যাগনেটটা যেটা, এখানে লাগিয়ে দাও। অর্থাৎ এর ভেতর কারেন্ট শুরু হলে ইলেকট্রোম্যাগনেটটা এনার্জাইজ হয়ে যাবে, একটা প্লাঞ্জারকে টানবে, নিচের দিকে বা উপরের দিকে যেদিকে ঠেলবে, ঠেলে এই দুটো লাইনকে ব্রেক করে দেবে, ফেজার নিউট্রাল লাইনকে ব্রেক করে দেবে। এইটাই হচ্ছে আরসিসিবির মূল ফান্ডা। আমার মনে হয় ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার হয়েছে। যার কাছে ক্লিয়ার হবে না একটু আমাকে বলবে, বা আমি তাহলে আর একটু ডিটেলে ছবিটা আঁকছি, দেখাচ্ছি জিনিসটা কি। আরসিসিবি ধরো, তার দুটো টার্মিনাল হচ্ছে এটা একটা, ও দাঁড়া, একটা ভালো ছবি আঁকি, মনে পড়েছে, একটা খুব ভালো ছবি মনে পড়েছে আমার। হম, ফেজ আর নিউট্রাল, এটা হচ্ছে ফেজ, ঠিক আছে, এটা ফেজ, এটা হচ্ছে নিউট্রাল, ঠিক আছে, এটা ফেজ এটা নিউট্রাল। দুটোকে আমি এর ভেতর দিয়ে নিয়ে যাবো। এই একটা টার্মিনাল, এই একটা টার্মিনাল, আর এটা হচ্ছে নিউট্রালের টার্মিনাল, এটা হচ্ছে নিউট্রাল টার্মিনাল। ফেজ ওয়ান, ফেজ টু, নিউট্রাল টু, নিউট্রাল ওয়ান, ঠিক আছে। আর হচ্ছে এর গায়ে কয়েল জড়ানো আছে, ঠিক আছে। এইখানে ইলেকট্রোম্যাগনেট আছে, এই দুটোকে একসঙ্গে বাঁধা আছে, কমন প্লাঞ্জারে কানেক্টেড। এই প্লাঞ্জারটা আপ বা ডাউন করতে পারে। এই লেখা দুটো ছাড়ানোর ব্যবস্থা থাকবে। আর এই ইলেকট্রোম্যাগনেটটা এনার্জাইজ হবে এখান থেকে। আর যদি কেউ চায় যে এটাকে টেস্ট করে দেখবো, টেস্টিং কানেকশনের জন্য একটা আর্থিং কানেকশন আলাদা দেওয়া থাকে। আর্থিং কানেকশনটা এমনিতে লাগে না, বাট এখানে অনেক সময় টেস্ট বাটন হিসেবে একটা আর্থিং কানেকশন আমরা দিয়েও রাখে, সেটা দেখিয়ে দিচ্ছি। আর্থিং কানেকশন এই যে আর্থিং রয়েছে, এটা আর্থিং কানেকশনটা। আর একটা টেস্ট বাটন আছে, পুশ বাটন, ঠিক আছে। এর কাজ হচ্ছে খুব হাই একটা রেজিস্ট্যান্স দিয়ে এটা কানেক্টেড আর্থ লাইনটার সাথে।
করলাম না তো। হম, আমি ওটাই ভাবছিলাম, এই দিকটা ইনপুট হবে, এই দিকটা আউটপুট করতে হবে। ফেজ ওয়ান নিউট্রাল টু, সরি ফেজ ওয়ান নিউট্রাল ওয়ান আর্থ ওয়ান, এটা ফেজ টু নিউট্রাল টু আর্থ টু। এবার ঠিক আছে, কারেন্ট আসছে এদিক থেকে, এদিকে সাপ্লাই, অর্থাৎ এটা তোমার ইলেকট্রোম্যাগনেট, এইটা হচ্ছে আরসিসিডি স্কিম। আরসিসিডি স্কিম অর্থাৎ যেরকম ব্রেকারের যে কোনো এমসিকিউ তোমরা দেখেছো, একটা করে উপরেও পয়েন্ট আছে, ইনকামিং কানেকশন আউটগোয়িং কানেকশন। তো ধরে নাও এই তিনটে ইনকামিং, এই তিনটে আউটগোয়িং। আগেই বলছি আর্থের লাইনটা লাগার কথা না, জাস্ট একটা টেস্ট বাটন আছে, একটা পুশ, এখানে একটা পুশ বাটন আছে, ওইটার জন্য দেওয়া আছে, আর আদারওয়াইজ লাগবে না। আর্থের কানেকশন কারোর সঙ্গে কিন্তু করা নেই। এটা কি আছে জিনিসটা বলি, তো বুঝতেই পারছো, এটা সেই সিটি। সিটিতে যদি এই ফেজের লাইন আর নিউট্রাল লাইনের মধ্যে যদি কারেন্টের ডিফারেন্স হয়, দেন সিটির কয়েলটা এনার্জাইজ হবে, যেটা ইলেকট্রোম্যাগনেট প্লাঞ্জারটাকে ঠেলবে, ঠেলে দুটো সার্কিটকে ব্রেক করাবে। তো ঠেলে বা টানবে, যা হোক একটা এরকম একটা এলিমেন্ট করা আছে, ব্রেক করাবে। বুঝতে গেছো? আর নর্মাল অপারেটিং কন্ডিশনে যদি তুমি টেস্ট করতে চাও ব্রেকারটাকে, যে হ্যাঁ ব্রেকারটা কাজ করছে কি করছে না, তুমি এই পুশ বাটনটা চাপতে পারো। এই পুশ বাটনটা চাপলেই দেখো ফেজের থেকে একটা আর্থ একটা ফল্ট হয়ে যাবে। যেই ফেজ থেকে আর্থে একটা ফল্ট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ওদিকে একটা কারেন্টের ডিফারেন্স, এই লাইনগুলোর মধ্যে কারেন্ট ডিফারেন্স হয়ে যাবে। তুমি এই পুশ বাটনটা যেই চাপবে, এদের ফট করে ব্রেকারটা পড়ে যাবে। এটাকে বলা হয় টেস্ট বাটন, যে হ্যাঁ এটা কাজ করছে। আর টেস্ট বাটন অনেক সময় আরসিজি সাথে টেস্ট বাটন দেওয়া থাকে। ওই বাটনটা মানে ডিউরিং অপারেটিং কন্ডিশন তুমি যদি ম্যানুয়ালি টেস্ট বাটনটা প্রেস করো, তাহলে ফেজ টু আর্থের একটা উইথ রেজিস্ট্যান্স একটা ছোট্ট ফল্ট করানো হয় খুব টেম্পোরারি সময়ের জন্য, এবং দেখা হয় যে হ্যাঁ ব্রেকারটা অপারেট করে গেল। এই বাটনটা প্রেস করার সঙ্গে সঙ্গে ব্রেকারটা পড়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। কারো আশা করি বুঝতে অসুবিধা, ও আরেকটা বলে দিই, আর ওটা কিছু বলার নেই অবশ্য, তোমরা আসলে জেনেই গেছো। যখন দুটো ব্রেকিং হচ্ছে, হ্যাঁ ব্রেকিং যখন দুটো হচ্ছে, তখন সেখানে দু রকম ব্যবস্থাই রয়েছে। মানে যাতে ব্রেক হওয়ার পরে এই কন্ট্রাক্টর থেকে আর্ক যেগুলো তৈরি হবে, আর্ক গুলোকে বার করে দেওয়ার জন্য আর্ক স্প্লিটার, ওটাও আছে। আর হচ্ছে এইটার ম্যানুয়াল একটা হ্যান্ডেল রয়েছে, অর্থাৎ ম্যানুয়ালিও তুমি অপারেট করতে পারবে। একটাই নচ আছে বেরিয়ে, সেই নচটাকে অপারেট করলেই তুমি ম্যানুয়ালি অফ করলে ম্যানুয়ালি অফ, অর্থাৎ ম্যানুয়ালি অন অফেরও ব্যবস্থা আছে। আর যদি এরকম আর্থ লিকেজ বা কিছু একটা হয়, তাহলেও এটা করতে পারবে। যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো বলি, সেটা বলি, দেখো কিছুই না। এই ইলেকট্রোম্যাগনেটটা এতটাই সেন্সিবল যে যদি এই দুটোর ভেতরে কারেন্টের ডিফারেন্স যদি 30 মিলি অ্যাম্পিয়ার হয়, তাহলে খুব সামান্য ভোল্টেজ এখানে জেনারেট করবে এই জায়গাটাতে। সামান্য মানে এমন এতটাই টার্নস দেওয়া আছে, এখানেও একটা ভালো রকম কারেন্ট এখানেও একটা জেনারেট করে যাবে এই জায়গাটা, করবেই করবে। যেই এখানে কারেন্টটা জেনারেট করে গেল, তোমার এই লাইনটা কারেন্ট জেনারেট করে গেল, ওটা ইলেকট্রোম্যাগনেটটাকে এনার্জাইজ করবে। ভাবো তুমি, নিউট্রাল ফেজের কারেন্ট এবং নিউট্রাল কারেন্টের মধ্যে 30 মিলি অ্যাম্পিয়ার ডিফারেন্স পেলে ওটা অপারেট করে যাবে। তাই 30 মিলি অ্যাম্পিয়ার কখন পেতে পারে? যখন একটা মানুষ শক খাবে। আমি গতকালকে বলেছি, একটা মানুষ যদি শক খেতে হয়, তাকে অ্যাভাব 20 বা 25 মিলি অ্যাম্পিয়ার তার নিতে হয়। তো সেই কারণেই তুমি যদি আর কোনো একটা সার্কিট, বাড়িতে কোথাও একটা আরসিবি বা আরসিসি থাকে, যদি কোনো মানুষ শক খায়, শক খাওয়া মানে কি, শক খাওয়া মানে তো এই ঘটনাটাই হচ্ছে। শক খাচ্ছে, তুমি নিশ্চয়ই নিউট্রাল থেকে শক খাবে না, তুমি শক খালে ফেজ থেকে শক খাবে। যদি ফেজ থেকে শক খাও, তাহলে ফেজ টু তোমার আর মাঝখানে কি আছে, হিউম্যান বডি রেজিস্ট্যান্স, সেটা আমি কালকে বলছিলাম। দিস ইজ ইউর ফেজ, দিস ইজ ইউর নিউট্রাল, and suppose this is your ground earthing body, which is basically grounded. Now, if you are the human having some resistance in the order of 10k ohm, right, and you are getting shocked via from this phase line, and you are standing on earth line, খালি পায়ে, তখন তোমার শরীর থেকে এখান দিয়ে ধরো 25 থেকে 30 মিলি অ্যাম্পিয়ার অব্দি ফ্লো করছে। তো যদি তোমার এখান থেকে 30 মিলি অ্যাম্পিয়ার ফ্লো করে, এই জায়গাটা 30 মিলি অ্যাম্পিয়ার ফ্লো করে, তাহলে দেখো ফেজ আর নিউট্রালের মধ্যে কারেন্টের ডিফারেন্স হয়ে যাবে। কারণ ফেজের কারেন্ট এখন আর্থ দিয়ে লিক করছে। এই জিনিসটাকে যখনই রিজেক্ট করতে পারবে 30 মিলি অ্যাম্পিয়ার, দিস সিস্টেম উইল অপারেট দিস রিলে, এই দিস প্লাঞ্জার, টু ব্রেক দ্য সার্কিট। সেই কারণে দেখবে বাড়ি যদি আরসিবি থাকে, কোনো একটা মানুষ শক খেলে ওটা পড়ে যায়। এটাই হচ্ছে কারণ। ঠিক আছে? তবে যা প্রবলেম, তবে হ্যাঁ এবারে সুবিধা কোথায়, যখনই এরকম স্কিম করে দিল,
ইএলসিবি থেকে আরসিসিবি স্কিম করে দিল, দেখা যাচ্ছে সাকসেস রেট 100%। কারণ সিটি কখনোই ফেল করবে না, এই ইলেকট্রোম্যাগনেটও কখনো ফেল করবে না, একদম এটা হবেই কাজ। ওর ক্ষেত্রে যেটা বললাম, ওর ক্ষেত্রে ফেল করার কারণ ছিল বললাম, ওর ক্ষেত্রে যদি আর্থিং রেজিস্ট্যান্স খুব ভালো হয়ে যায়, আর্থ লিকেজ হলেও লিকেজটাকে ডিটেক্ট করতে পারে না, কারণ ভোল্টেজ তো রাইজ হচ্ছে না, ওখানে ভোল্টেজ সেন্সিং ছিল। বাট এখানে কারেন্টের ডিফারেন্স সেন্সিং, এটা অবশ্যই কাজ করবে, এর সাকসেস রেট 100%। সেই কারণে ইএলসিবি, মানধাতা আমলে যে ইএলসিবি যে কিনা ভোল্টেজকে দেখে অপারেট করতো, সেটা উঠেই গেছে। এখন বাজারে যত কোম্পানি আরসিবি বানায় সব এইচসি, এবং এর সাকসেস রেট খুব ভালো। ইউজটা যদি বলো যে ইউজ, হ্যাঁ, প্রবলেম কি, প্রবলেম না মানে ডিসঅ্যাডভান্টেজ কি, খুব মাইনর, খুব অল্প সময়ের জন্য ফল্ট হলেও এটা বেকারটা ফেলে দেবে, এটাই প্রবলেম। ধরো তুমি বলছো যে আর্থ লিকেজ হচ্ছে স্যার, আপনার আপনার মোটরের ওয়াইরিং ছিঁড়ে যদি আর্থ লিকেজ হয়, ইন কেস অফ দ্যাট মাই সার্কিট ব্রেকার মাস্ট বি অপারেটেড। বাট ইফ ফার্স্ট কেস অকার দ্যাট ফর এ লিটল, ভেরি লিটল টাইম, ফর এ ভেরি লিটল টাইম there were some difference between current difference between phase and neutral, মানে খুব অল্প সময়ের জন্য একবার তো আর্থ লিকেজ হয়েই ফলটা ক্লিয়ার হয়ে যাবে, খুব অল্প সময়ের জন্য, এবং বেশিক্ষণ সেটা স্টে করেনি, খুব অল্প সময়, ধর 2 থেকে 3 সেকেন্ড। বাট এও 2 থেকে 3 সেকেন্ড শুনে ব্রেকারটা ফেলে দেবে। এবং আমি আহ, আমাকে, হ্যাঁ মনে পড়েছে, মনে পড়েছে, কোথায় কে বলছে। এটা হয়েছে যে আমি সিস্টেমের জ্ঞান ভাইভা নিতে গিয়েছিলাম। তুমি জানো আমরা এক্সটার্নাল পরীক্ষা হয় ওই এইচএসবি তে পরীক্ষা নিতে হয়, এবং এইচএসবি ছেলেগুলোকে, অনলাইনে কথা বলা উচিত নয়, তাও কথা বলছি। এইচএসবি তে ওখানকার যে ছেলেগুলো, ওরা হচ্ছে ধরো পড়াশোনা করছে, পাশাপাশি কোনো জায়গায় কোনো চাকরি করছে। এবং একটি ছেলে মানে সে খুব ভালো উত্তর দিচ্ছিল, ওকে আমি জিজ্ঞেস করলাম তুমি কি করো, ও বললো যে আমি ইয়ে করি, মানে বাড়িতে বাড়িতে রেফ্রিজারেশন এসির ইনস্টলেশনের কাজ করি। ওই ইনস্টলেশনের কাজ করছে, ডিপ্লোমা ডিগ্রি চান্স, ভালো কথা। তো ও আমাকে মানে পরীক্ষা হয়ে যাওয়ার পর ও আমাকে অনেক প্রশ্ন করতো, আচ্ছা স্যার, আমরা রিসেন্টলি আমাদেরকে বলেছিল কোম্পানি থেকে যে এসি যেখানে ইনস্টলেশন হচ্ছে সেখানে এমসিবি না দিয়ে আরসিডি ইউজ করছে। তো আমরা আরসিডি ইউজ করতাম, যে করতাম প্রায়, ওটা আমাদের কাস্টমার অভিযোগ করছে প্রায় ব্রেকার ঠিক করে যাচ্ছে, কেন একটুতেই কেন ব্রেকার ঠিক করে যায়, ও আমাকে প্রশ্ন করেছিল। তো আমি ওর কাছ থেকেই জিজ্ঞেস করেছি যে তোমরা কতদিন এটা টেস্ট করছো। বলছে স্যার আমাদের তো বলেই যে প্রথমে যে বাড়িতে এসি বা ইত্যাদি হলে আরসিডি লাগাতে, কিন্তু দেখছি আরসিডি লাগিয়ে উল্টো ফল হচ্ছে, তাহলে স্যার কোম্পানি কেন বলেছে এরকম? ও তো নাই বলতে পারতো যে আরসিডি না লাগানো বেকার হচ্ছে আমার। ওকে বলেছিলাম কারণটা হচ্ছে এসি তুমি যখন অন করছো, যদি ইনভার্টার এসি হয় ওরা সার্জ কারেন্ট ড্র করে না, কিন্তু যদি ইনভার্টার এসি হয়, অর্থাৎ আগে মানে নর্মাল এসি যদি হয়, তাহলে ও কিন্তু মানে যখনই এসি অন করছো, ও কম্প্রেসারটা হিউজ সার্জ কারেন্ট ড্র করে। আর যখন এই সার্জ কারেন্ট ড্র করছে না, তখন কিন্তু ট্রানজিয়েন্ট টাইম, ওই ট্রানজিয়েন্ট টাইমে তুমি গ্যারান্টি দিতে পারো না এই ফেজ কারেন্ট এবং নিউট্রাল কারেন্টের মধ্যে ডিফারেন্স হবে না, হবেই হবে। সার্জ টাইমে সব হতেই পারে, অনেক কিছু হতে পারে। এবং যেই এসি অন হতে দুম করে বেকার পড়ে যাচ্ছে, আরসিডি পড়ে যাচ্ছে, এরকম সমস্যা অনেক বলেছিল। এটাই হচ্ছে বলতে চাইছি যে এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজটা কোন জায়গায়, সেটা হচ্ছে যে যদি আমার খুব লোড মানে আর ফেজ কারেন্ট ও নিউট্রাল কারেন্ট ডিফারেন্স মে বি উইথস্ট্যান্ড ফর এ লিটল টাইম, বাট দ্যাট ইনসাইড দ্যাট লিটল টাইম দিস ব্রেকার মে বি অপারেটেড, মানে নিজেই অপারেট করে দিতে পারে, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। দ্বিতীয় কথা হচ্ছে দেখো, ইএলসিবির মতোই ওর কোনো শর্ট সার্কিট প্রোটেকশন নেই, ওভারলোড প্রোটেকশন নেই, যেগুলো আগে বলেছি। তোমাদেরকে এমসিবি কেন পড়ালাম, এটাই বোঝানোর জন্য যে হ্যাঁ ওগুলো কি করে, ওভারলোড বা হাই কারেন্ট কন্ডিশনে ওরা ব্রেক অপারেট করে। আর এদের কাজ কিন্তু সম্পূর্ণ আলাদা, এরা আর্থ লিকেজ হলে তবে ব্রেক করছে। এর ভেতরে এই ব্রেকারটা ফেলার জন্য এর ভেতরে আলাদা করার কোনো কারেন্ট সেন্সার নেই, যে ওই কারেন্ট সেন্সারকে দেখেও ফেলবে হয় না, যার কারণে এটা শর্ট সার্কিট বা ওভারলোড কন্ডিশনে অপারেট করতে পারে না। कौन आया अभी? अजय कुमार जादव, टाइम कितना हुआ अभी? ये भी तो देख लो, देखो अभी टाइम कितना हो रहा है, हो चुका है अभी 10:43, ऑलमोस्ट 40 मिनट क्लास ओवर हो गया, उसके बाद तुम आ रहे हो। क्लास का टाइम तो देखो, मैंने क्लास को टाइम फिक्स किया है वो 10 से 11 तक, तुमको सही टाइम में आना पड़ेगा ना। और या तो फिर मतलब जितना मैं अभी इतना तक बोल चुका हूँ तुम्हारे पास, तो उतना अभी मतलब पूरा जीरो है अभी, फिर तुमको यूट्यूब में जाके देखना होगा, तभी तुम समझ पाओगे। टाइम थोड़ा मेंटेन करो ना।
और ये अजय कुमार का, तो तुम एक काम करना, ये जो जो गूगल मीट से तुम आ रहे हो उसका ईमेल आईडी मेरे को भेज देना, क्योंकि अगर मैं फीस पहले से सेट करके रखी हूँ तो मतलब तुमको मतलब मैं यहाँ पे जाके तुमको एडमिट नहीं करना पड़ेगा, ऑटोमेटिक तुम ज्वाइन हो जाओगे। तुम थोड़ा ईमेल आईडी, जिस जिस ईमेल आईडी से तुम अभी आ रहे हो वो थोड़ा मेरे को ये कर देना, ठीक है? ओके सर। ওকে ওকে ঠিক আছে, মিউট করে দাও খুব খুব। আচ্ছা, কি বলছিলাম, হ্যাঁ, তো এগুলো হচ্ছে ওর ডিসঅ্যাডভান্টেজ, মানে আরসিসিবি। এবং এটাও গতকালকে যেরকম আমি এমসিবি আর এমসিসিবি ডিফারেন্স করেছিলাম, একইভাবে তোমাকে ইউসেজটা বলি, কোথায় কোথায় তাহলে ইউজ করবো, ইউজটাই তো বলা হলো না। প্রথম কথা হচ্ছে এই জিনিস ইউজ করা উচিত, স্পেশালি ইউজ করা উচিত যেখানে মোটর টাইপের ইনস্টলেশন আছে সেই জায়গায় ইউজ করা উচিত। হুম, এখানে মোটর ইউজ করা উচিত, মানে যেখানে মোটর বা এই ধরনের কম্পাউন্ড আছে যেখানে তোমার প্রায় আর্ট লিকেজ হওয়ার চান্স সব থেকে বেশি। মোটরের ওয়াইন্ডিং ফল্ট হতে পারে, ট্রান্সফরমারের ওয়াইন্ডিং ফল্ট হতে পারে, তাহলে এই সমস্ত জায়গায় ইএলসিবি আর মানে আরসিসিবি মাস্ট বি ইউজ। মোটর, ট্রান্সফরমার, মানে ওই যেখানে তোমার আর্ট ফল্ট হওয়ার চান্স আছে, দেন তোমার হচ্ছে হাই কোনো লোড, হাই ইন্ডাকটিভ লোড, হুম, এইসব জায়গায় এই জিনিস ইউজ করলে ভালো হয়, কারণ আর্ট লিকেজ হলে আমার এটা একটা এক্সট্রা লেভেল প্রোটেকশন আমি পাবো। ওকে, তবে সত্যি কথা বলতে এটাও এই আরসিবি আরসিবি আরসিডি এটাও কিন্তু এই লো ভোল্টেজ লেভেলেই ব্যবহার হয়। লো ভোল্টেজ আর মিডিয়াম ভোল্টেজ তুমি যাই বলবে, মানে যদি এসি নাও তাহলে 415 ভোল্ট থ্রি ফেজ এই রেঞ্জে ইউজ হয়। আর ডিসি হলে ম্যাক্সিমাম 600 ভোল্টে, 1000 ভোল্টে আমি দেখিনি আরসিডি ইউজ হতে, 600 ভোল্টে আরসিডি ইউজ হয়। মানে এইরকম রেঞ্জে, ছোটখাটো রেঞ্জে ইউজ হয়। আদারওয়াইজ বড় রেঞ্জ মানে তোমার কি কেভি, আগে যে ব্রেকার গুলো পড়ালাম, কেভি মানে 200 কেভি 400 কেভি জীবনেও হিসেবের জন্য আরসিবি হয় না, ওতে লাগে না। বুঝতে পারছো, একটা 400 কেভি লাইন, 400 কেভি লাইনে আর্থ ফলটা কি হতে পারে বুঝতে পারছো? এমনি ব্রেকার দরকার নেই, ওই ব্রেকারই ঠিক করে যাবে, বলছি না। তোমার যদি প্রশ্ন করা হয় আচ্ছা গাছ, গাছ কিরকম ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, যদি কোশ্চেন করি, তো উত্তরটা আসবে যে খুব ভালো, অবশ্যই কন্ডাক্টর নয়। হ্যাঁ, গাছটা যদি খুব মানে কলা গাছ, খুব ভেতরে তার অনেক আয়ন, মানে খুব রসালো গাছ হয়, তাহলে ওটা ইলেকট্রিসিটি গুড কন্ডাক্টর। আদারওয়াইজ শুকনো বট গাছ কি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে হবে? পারবে না। ইভেন বাঁশ গাছ তো একদমই না। তাও বলছে একটা 220 কেভি বা 400 কেভি লাইনে একটা কাঁচা বাঁশ গাছ যদি একবার কেটে যায়, বলছে সেকেন্ডের মধ্যে ওই বাঁশ গাছটা ছাই হয়ে পড়ে যাবে। একটা কাঁচা বাঁশ গাছ, সবুজ করার কাঁচা বাঁশ গাছ 1 সেকেন্ডে ছাই হচ্ছে, সেটা একটা হিউজ রেজিস্ট্যান্স। আর্থ বডি যদি পায় একবার ফেট থেকে আর্থের ফল্ট হয়, ওই কাঁচা বাঁশ গাছটা নিজেই ছাই হয়ে যাবে 1 সেকেন্ডে। আমরা কোনোদিন দেখিনি। জিরাটের যিনি ডিই ছিলেন তখনকার সময়, যিনি ডিভিশন ইঞ্জিনিয়ার ছিলেন, ওনার মুখে এই কথাটা আমরা শুনেছিলাম, কাঁচা বাঁশ গাছ যদি থাকে 1 সেকেন্ডে ছাই হয়ে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের যেমন এমসিবি পার্থক্য করলাম, তেমনি তোমাদেরকে আরসিসিবি আর এমসিবি আগে লিখলে হতো, আরে বেশ ঠিক আছে, এখানে করেছি। কি না, ইএলসিবি, ইএলসিবি আর আরসিসিবির পার্থক্য ইম্পর্টেন্ট। দুটো, প্রথমে দুটো ফুল ফর্ম লিখে দেবে। এর ফুল ফর্ম কি? আর্থ লিকেজ সার্কিট ব্রেকার, এটা হচ্ছে রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার, মানে আর্থ লিকেজ সার্কিট ব্রেকার, রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার লিখতে পারো। তারপর কি, এটা একটা দেখো ভোল্টেজ অফার, তোমরা নিজেরা বলো, আমি বলো, বলো যা করলে বলো কেউ, যেটা লিখতে যাচ্ছে ওটাই বলো কেউ, বলো। ইএলসিবি ভোল্টেজ কে দেখে অপারেট করে আর আরসিসিবি কারেন্ট কে দেখে। এক্স্যাক্টলি, এটা হচ্ছে ভোল্টেজ অপারেটেড ডিভাইস, এটা হচ্ছে কারেন্ট অপারেটেড ডিভাইস। থার্ড, আর কিছু, সাকসেস রেট, ঠিক আছে। তারপরে ইএলসিবি হচ্ছে ডাজ নট সেন্স,
লো আর্থ মানে লো আর্থ রেজিস্ট্যান্স অ্যাট লোয়ার আর্থ রেজিস্ট্যান্স, ঠিক আছে? যখন লোয়ার আর্থ রেজিস্ট্যান্স তখন এটা সেন্স করে না, বাট এটা হচ্ছে অপারেট আন্ডার এনি কন্ডিশন, অপারেট আন্ডার এনি ফল্ট কন্ডিশন, ঠিক আছে? ডাক্তারের মতো হাতে লেখায় লিখলাম, জাস্ট একটু বুঝে নাও কি লিখলাম। এটা ইএলসিবি আর্থ লিকেজ, এটা রেসিডুয়াল কারেন্ট, ভোল্টেজ অপারেটেড ডিভাইস, কারেন্ট অপারেটেড ডিভাইস, সাকসেস রেট 70% আর 100%। আর এটা ডাজ নট সেন্স দ্যাট লোয়ার আর্থ রেজিস্ট্যান্স সেন্স করে না, মানে অপারেট করে না, কেন এটা হচ্ছে অপারেট করে আন্ডার এনি ফল্ট কন্ডিশন, এনি নয় এনি আর্থ ফল্ট কন্ডিশন, আর্থ ফল্ট কন্ডিশনে অপারেট করবে, ঠিক আছে? ইহাই হইল পার্থক্য। তাহলে এখান থেকে কোনো প্রশ্ন থাকলে কইতে পারো, যদি না থাকে তাহলে আমি নেক্সট টপিকে মুভ করবো। কটা বাজে? 10 মিনিট হয়ে যাবে, 10 মিনিট বলা হয়ে যাবে। ছোট নয় মানে এরপর কি আছে কোনো কিছু দেখি। ও আচ্ছা আচ্ছা, মোটরের টেস্টটা সব। তাহলে ইএলসিসিবি আরসিসিবি থেকে কারো কোনো প্রশ্ন বা কিছু নেই? সালমান সাহু কি এখানে প্রেজেন্ট আছো? আমি মুখগুলো দেখি কি পারো। সালমান সাহু প্রেজেন্ট আছো? তোমাকে আমি এই জন্যই বলছি যে মনে পড়ে তুমি আমাকে স্যার আজকে প্রায় তুমি আমাকে ফার্স্ট এই কোশ্চেনটা করেছিলে, স্যার আরসিবির ভিতরে এমন কি থাকে যে কারেন্ট সামান্য কারেন্টে সব খেলেই পড়ে যায়, তুমি বলেছিলে মনে আছে? হ্যাঁ মানে স্যার। তোমাকে ওই জন্য বলছি আজকে এই হচ্ছে তোমার অ্যাকচুয়াল অ্যান্সার, হ্যাঁ স্যার। ঠিক আছে? হুম। ও আমাকে অ্যাকচুয়ালি কোশ্চেনটা, আমি সালমানের নামটা এই জন্য বললাম, ও আমাকে এই কোশ্চেনটা বহু কাল আগে করেছিল, যখন আমাদের কলেজ খোলা ছিল তখন কোশ্চেনটা করেছিলাম। নেক্সট তোমাদের যেটা সিলেবাসে আছে সেটা হচ্ছে এমসিসিবি রেটিং চুজ করা। এমসিসিবি যদি রেটিং চুজ করতে হয় কিসের জন্য? ফর ডিফারেন্ট মোটর, বিভিন্ন মোটরের জন্য এমসিসিবি কিরকম হবে। এই কেন এইটা, তার কারণ বলেছে, পিছনে ব্যাকগ্রাউন্ডে কি কি আছে, কেন এতটা তোমাকে ভাবতে বা ইয়ে করতে হচ্ছে। ফর ডিফারেন্ট মোটর, এবার ডিফারেন্ট রেটিংস অফ মোটর, ধরো মোটরের বিভিন্ন রকম রেটিং হয়। আমি যদি একটা মোটরের, ধরো ডিসি মোটর নিলাম, একটা ডিসি মোটর নিয়েছি, সেই ডিসি মোটরটা কত ভোল্টে চলে? ধরো তার রেটেড ভোল্টেজ হচ্ছে 200 ভোল্টের, 200 ভোল্ট ডিসি, এটা তার রেটেড ভোল্টেজ, ঠিক আছে? এর একটা রেটেড কারেন্ট ধরো আছে, ধরো 20 অ্যাম্পিয়ার রেটেড কারেন্ট, আর ধরো রেটেড স্পিড আছে, ধরো 500, 500 না আছে, ধরো 1000 আরপিএম টাইপের আছে, 1000 আরপিএম তো স্পিড, এটা হচ্ছে মোটরের রেটিং। ডিসি মোটর হলে এরকম, যদি এসি হয়, এসিতে আবার দু রকম আছে, ইন্ডাকশন আছে, তোমার ইয়ে আছে। ধরো ইন্ডাকশন মেশিন আমি নিলাম, ইন্ডাকশন মোটর আমি নিলাম, ডিসিতে ডিসি মোটর নিয়েছি। আমার বক্তব্যটা হচ্ছে যে, যেহেতু দেখো দেখতে পাচ্ছ যে এগুলো খুব হাই রেটিং এর, 200 ভোল্ট 20 অ্যাম্পিয়ার, মানে 4 কে 4, এটা 4 কে মানে 4 কিলোওয়াটের মোটর এটা। 4 কিলোওয়াটের মোটর, ধরো আরো বেশি রেটিং এর হয়, আমি 4 কিলোওয়াট মানে কম বলছি, 40 কিলোওয়াট 400 কিলোওয়াট অব্দি মোটর হয় কিছু হয়ে থাকে। ইন্ডাকশন মোটরও বড় বড় ইন্ডাকশন মোটর হয়ে থাকে। তাহলে প্রথম ইয়েটা হচ্ছে, যেহেতু আমরা হাই লোডের কথা ভাবছি, মোটর মোটর লোড, সেখানে আমাকে কোনো না কোনো রকম এমসিবি আমাকে ইউজ করতে হয়। এবং মোর ওভার হচ্ছে যে এমসিবি না ইউজ করে যখন আমরা হাই ফাই মোটরের রেটিং এ যাব, উই হ্যাভ টু গো ফর এমসিসিবি, এমসিবি না, তখন এমসিসিবি তে আমাকে যেতে হবে। কারণটা তোমাদের জানা আছে, কারণ এমসিবি তে অনেকগুলো ড্রব্যাক আছে যেটা তোমার এমসিসিবি তে নাই। এমসিবি তে কিছু ম্যানুয়াল অ্যাডজাস্ট করা যায় না, হ্যানা তানা, রেটিং ভালো না, ছোটখাটো 125 অ্যাম্পিয়ারের লিমিট। যার কারণে আমি যখন বড় মোটর চুজ করছি আমাকে কিন্তু এমসিসিবি চুজ করতে হবে, নট এমসিবি। এবার এমসিবি যে বাজার থেকে এই কত 20 অ্যাম্পিয়ারের মোটর, 20 অ্যাম্পিয়ার এমসিসিবি কিনে নিয়ে চলে আসবে, আমার এখানে প্রশ্ন, 20 অ্যাম্পিয়ার না, ধরো এটা 200 অ্যাম্পিয়ার, 40 কিলোওয়াটের মতো, ধরো 200 অ্যাম্পিয়ার ড্র করে। আমার প্রশ্নটা হচ্ছে যে 200 অ্যাম্পিয়ার যদি তার কারেন্ট রেটিং হয়, তুমি দুম করে 200 অ্যাম্পিয়ার একটা এমসিসিবি কিনে নিয়ে চলে যাবে,
হবে কি হ্যাঁ কি না, তোমাদের কি মনে হয় হবে কি হ্যাঁ কি না? জাস্ট ইয়েস অর নো কেউ একটা উত্তর দাও, এবং কেন তার পিছনে কারণটা একটু বলো, তারপর মাই কোয়েশ্চেন। বুঝছো এমসিবি পেছনে তো কি হবে না 200 অ্যাম্পিয়ার। কেন হবে না, কে বলে হবে না? 125 অ্যাম্পিয়ার হচ্ছে এমসিবি, তার উপর তো এমসিবি। আমি বলতে চাইছি যে যদি, my question is, suppose your motor having a current rating of 200 ampere. Now someone said you to bought or purchase a 200 ampere MCCB. Is it okay or not? My question is that, because what, how, why I am talking this, because of, you are designing your own house wiring, তুমি নিজে হাউস ওয়ারিং ড্র করছো, সেখানে তুমি জানো যে একটা সাব সার্কিটের ভেতর দিয়ে কোনোদিনই 6 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট যাবে না। দ্যাটস ওয়াই ইউ আর ইউজিং 6 মিনিট 6 অ্যাম্পিয়ারের এমসিবি তুমি ইউজ করছো পার ইচ সাব সার্কিট। কারণ আছে, already you know that your geyser or AC whatever it be cannot draw much current as greater than 15 ampere, কথা বলছি, যদিও এসি 15 ampere উপর ড্র করে। কি করেছে, ব্যাটারি খতম গো। তো আমি বলতে চাইছি যে এমসিসি কি ধরো, উম, কি বলতে গেলাম ভুলে গেলাম। হ্যাঁ, যে আমার বাড়িতে আমি যদি জানি যে হ্যাঁ 15 অ্যাম্পিয়ার উপর লোডটা উঠবে না, আমি 16 অ্যাম্পিয়ার এমসিসি কিনে নিলাম, ওকে, my body sub circuit will not draw current greater than 6 ampere, then I have purchased a 6 ampere MCB, it's okay. But in case of this, if my motor current rating is 200 ampere, is it okay to purchase a 200 ampere MCB? My question is that answer should be yes or no. কেউ বলো? না স্যার, মোটর স্টার্টিং এর সময় তো বেকার পড়ে যাবে। এক্স্যাক্টলি এইটা হচ্ছে অ্যান্সার। মোটর স্টার্টিং এর সময় কিন্তু একটা হিউজ কারেন্ট আনবে। আমি যতই মোটরের স্টার্টার ইউজ করি, ডিসির ক্ষেত্রে মোটরের স্টার্টার ইউজ করলাম 4 পোল 3 পোল স্টার্টার আমি ইউজ করলাম, কোনো প্রবলেম নাই। ইন্ডাকশন মোটর যদি হয়, ডল স্টার্টার ইউজ করতে পারি, স্টার ডেল্টা স্টার্টার ইউজ করতে পারি, হ্যাঁ ইউজ করতে পারি, কোনো অসুবিধা নেই। আমার বক্তব্যটা হচ্ছে বিভিন্ন রকম স্টার্টার আছে, স্টার্টার দিয়ে তুমি কতটা কারেন্ট লিমিট করবে, পারবে না, অনুব্রত কথা বলছি, পারবে না। ডল স্টার্টার তুমি যে কোনো ইয়ে ইউজ করো, এই জিনিসটা করতে পারবে না সিম্পলি। অর্থাৎ তুমি যতই স্টার্টার ইউজ করো, তুমি এই স্টার্টিং এ একটা পিকুলিয়ার নেচার হয়। স্টার্টিং এ কি কি হয় জানো? অর্থাৎ তুমি যদি কন্টিনিউয়াস একটা মোটর স্টার্ট করলে, তার যে স্টার্টার দিয়ে স্টার্ট করো কোনো অসুবিধা নেই, কিন্তু তার যে কারেন্ট, কি পরিমাণ কারেন্ট ড্রপ হচ্ছে, তার একটা গ্রাফ দেখো। যদি বলি যে টাইমের সাথে কিরকম কারেন্ট ড্রপ হচ্ছে, ভেবেছিলে যে কারেন্ট হয়তো 200 অ্যাম্পিয়ার, মানে এরকম কারেন্ট হয়তো 200 অ্যাম্পিয়ার ফিক্সড ওয়ের হয়তো ড্র করবে, ভেবেছিলে তুমি, বাট ফিগার উইল বি সামথিং লাইক দিস। যেই স্টার্ট করলে, this will be the figure. This figure having 3 different sections. Current where 200 ampere is fixed, this position is called the steady state. তার আগে এই জায়গাটায় আছে ট্রানজিয়েন্ট স্টেট, তার আগে এই যে জায়গাটা, এটাকে বলা হয় সাব ট্রানজিয়েন্ট স্টেট। ট্রানজিয়েন্ট স্টেট। একটা মোটর কিরকম কারেন্ট ড্র করে তার গ্রাফটা হচ্ছে এই ধরনের, যেটা দেখতে পাচ্ছ যে এই স্টেডি স্টেট হচ্ছে অনেকক্ষণ পরে। তুমি যদি বলো স্যার এই টাইমটা কত, দিস টাইম মে টেক 5 সেকেন্ড থেকে ধরো তুমি খুব বেশি ধরো 40 সেকেন্ড, 40 সেকেন্ড পর তোমার কারেন্টটা স্টেডি স্টেটে পৌঁছলো, বা খুব ভালো যদি মোটর হয় 5 সেকেন্ডে রিচ করলো, বাট ইট উইল টেক সাম টাইম, and in this time there will be some sub transient zone and transient state. হয় কারেন্ট রেটিং কত দেখে মনে হচ্ছে না হয়তো এর থেকে একটু বেশি, অ্যাকচুয়ালি একটু বেশি নয়, আমি ছবি যেন এঁকে দিই পাই। If your current steady state current is IR, means rated current, then this transient state can draw 6 times of that. এবং এটা যে 6 টাইম সেটাও ফিক্স না, তুমি কি ধরনের স্টার্টার ইউজ করছো তার উপর ডিপেন্ড করবে। যদি স্টার ডেল্টা ইউজ করো একরকম হবে, যদি ডল স্টার্টার ইউজ করো তাহলে 6 হয়, বিভিন্ন জন্য বিভিন্ন রকম হয়, পরের দিন থেকে আমরা জানবো। মোট কথা ট্রানজিয়েন্ট স্টেটের কারেন্টটা স্টেডি স্টেটে 6 টাইমস হতে পারে, ইভেন সাব ট্রানজিয়েন্ট স্টেটের যে কারেন্টটা
সেটা হতে পারে ট্রানজিয়েন্ট স্টেটের থেকে আবার 2.2 টাইমস, অর্থাৎ 6 × IR this was the current of transient state, but during sub-transient state current may draw 2.2 times of that. Maybe this time stands for something millisecond or second. Actually millisecond, এই টাইমটা সামথিং মিলিসেকেন্ড, এই টাইমটা হচ্ছে সামথিং ফিউ সেকেন্ড, কয়েক সেকেন্ড লাগে, এটা হচ্ছে মিলিসেকেন্ড লাগে, বাট ফর দিস মিলিসেকেন্ড ইট উইল টেক আপ টু 12 টাইমস অফ কারেন্ট রেটিং, যা কারেন্টিং তার প্রায় 12 টাইমস অফ কারেন্ট ড্রপ করতে পারে। এইরকম একটা নেচার সমস্ত মোটরেই দেখা যায়, কিছু করার নেই। যতই তুমি স্টার্টার ইউজ করো, দেখো স্টার্টার ইউজ করার পরও এটা, তাহলে আমি 200 অ্যাম্পিয়ার যদি কারেন্ট রেটিং হয়, আই ক্যান নট পারচেজ দিস 200 অ্যাম্পিয়ার এমসিবি ফর দ্যাট মোটর। আই হ্যাভ টু manually calculate at what rating of MCCB should be used for this motor, and after that MCCB rating should be used. We will be discussed later on day. মানে আজকে শুক্রবার, আগামী শনিবার, মানে আগামীকাল শনিবার আমি মেবি ক্লাস নেব, সেটা আমি রাতে কনফার্ম করছি। কারণটা হচ্ছে আমি সোমবার থাকবো না, ওয়ান ডে উইল বি অফ, দ্যাটস ওয়াই আমি কালকে ক্লাস নিচ্ছি। সোমবার আই থিঙ্ক কালকে মানে শনিবার ক্লাস নিতে পারি। যদি শনিবার গতকালকে আগামীকাল ক্লাস না নিতে পারি, তাহলে আমি রবিবার নেবো, ঠিক আছে? অর্থাৎ সোমবার থাকবো না, ওটা আমি তার আগে এটাই বলার ছিল। অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি, কারো কোনো কিছু বলার থাকলে বলবো। এখানে টোটাল 815 জন, সেটা বলা লেফট হয়ে গেল না। আবার জয়েন হয়েছে, স্ন্যাপশট তুললাম। নামগুলো বলছি: আবির, অজয়, মোশারফ, নয়ন, রাহুল, রাজীব, সৌরেন সাঁতরা, সালমান, জয়রুদ্দিন, জসিম, সৌম্যধর, সৌরভ কুন্ডু, সৌরভ সেন আর শ্বেতা বড়াল। আর কেউ নেই তো? এই বাড়ি কেউ থাকলে তুই বলবে। ওকে, কারো কিছু বলার নেই, আমি তাহলে রেকর্ডিং স্টপ করছি।